So the given differential equation or the equation, so the given equation is an exact. ওকে, এই শোনো, একটু পর্যন্ত কি তোমাদের ক্লিয়ার হয়েছে? জি স্যার। তোমরা কি আসো আমাদের সাথে, মানে জি আমার স্যার। সাথে আসো? জি স্যার। Good. একটু একটু বোঝার চেষ্টা করো, তাহলে জিনিসগুলো খুব ইজি হবে আরো। তাহলে এই গেল আমার এক্সাক্টনেস, দিস ইজ দ্য ফার্স্ট পার্ট। এখন সেকেন্ড পার্ট হচ্ছে সলিউশনটা বের করা। আমরা সলিউশনটা, তাহলে টু ফাইন্ড ইটস সলিউশন, টু ফাইন্ড ইটস সলিউশন, and firstly integrate m with respect to x, okay, keeping y as constant. তাহলে প্রথম কাজ বা স্টেপ 1 টা হচ্ছে আমি m টাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, ওকে, y টাকে কনস্ট্যান্ট রেখে। তাহলে আমার এখানে m যেটা আছে, so we can do it like 2x cubed plus 4y of dx, which is equal to 1/2x4 plus 4xy, because y is constant. তাহলে এটাকে আমি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে 4x। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ওকে, গুড। তাহলে আমাদের এটা হলো আমাদের সলিউশনের স্টেপ 1। স্টেপ 2 টা কি? আমি এখন n এর মধ্যে গিয়ে দেখব, যেহেতু আমি একবার এটাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে ফেলেছি, তাহলে আমার n এর মধ্যে গিয়ে আমাকে খুঁজতে হবে যে কোন টার্মগুলো আমার x ফ্রি। তাহলে এই x ফ্রি টার্মগুলোকে আমি y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, ওকে। সো আমি এটা মুছে দিলাম, যেহেতু তোমরা লিখছো কিনা জানি না, তারপরে আমার ধারণা তোমরা লিখো না। তো যাই হোক, ইন n, তাহলে n এর মধ্যে আমি গেলাম, আমরা অলরেডি ডিফাইন করেছি m কি এবং n কি, এজন্য শুরুতেই বলে দেওয়া ভালো যে সাপোজ অর লেট m ইকুয়াল টু দিস এন্ড n ইকুয়াল টু দিস, আমরা যেটা হিয়ার দিই। ইন n, the term which is free from x, in n, the terms which is free from x, okay, integrating with respect to y we have। তাহলে আমরা n এর মধ্যে যাই, তাহলে দেখো n এর মধ্যে আমার কি আছে, 4x আছে। is it free from x? no, it has a x term, right? তাহলে এটা আমি নেব না। তাহলে free from x term হচ্ছে আমাদের y minus 1, এবং that term will integrate with respect to y, তাহলে এটা হচ্ছে 1/2y squared minus y, ওকে। তাহলে এখন আমি এই m টাকে ইন্টিগ্রেশন করলাম, দেন আমার n টাকে ইন্টিগ্রেশন করলাম, তাহলে রেজাল্ট হবে যে দিস স্টেপ 1, m টাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে আমি যেটা পেয়েছি, এবং n টাকে আমি y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে আমি যেটা পেয়েছি, these terms will be added, is equal to constant. Therefore the required solution is, তাহলে কি হবে, রিকোয়ার্ড সলিউশনটা কি হবে বলো তো? কি হবে? 1/2x4 plus 4xy plus half of y squared minus y, this is equal to constant. অনেকে বলে
যে স্যার আমরা একবার m কে ইন্টিগ্রেশন করলাম, একবার n কে ইন্টিগ্রেশন করলাম, আমরা তখন কনস্ট্যান্ট কেন ইউজ করি না? You may use it, but if you didn't use, then finally we already use it, তাই না? আমরা ওটা ইউজ করতে পারি, কারণ যদি আমি একবার c ইউজ করি m এর জন্য, আবার n এর জন্য আমরা আরেকটা c2 ইউজ করতে পারি, and then দুটোকে তুমি অ্যাড করলে then you find a new constant, এটা আমরা লিখে দিলাম। ওকে, this is the result. কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? স্যার তার মানে ওই দুইটার কনস্ট্যান্টের রেজাল্টেন্ট কনস্ট্যান্ট হচ্ছে c, যেটা আমরা ইকুয়েশন লিখি। ইয়েস, গুড। ওকে, তাহলে তোমরা এরকম আরো দুই একটা প্রবলেম নিজেরা একটু ট্রাই করতে পারো। এগুলা সহজ এবং ইম্পর্টেন্ট দুটোই। সেটা হচ্ছে সলভ। আমরা শুধু এখানে আমি তোমাদেরকে শুরুতেই বলেছি ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা একটা শব্দ ইউজ করি, যে সলভ। এটা কোনটা কি মেথডে হবে সেটা হচ্ছে তোমার কাজ। y of cosine of xy of dx plus 2x e to the power 2y minus x into cosine of xy plus 2y of dy, this is equal to 0. লেখা না বুঝলে আমাকে একটু বলবে কাইন্ডলি। And then এখানে আরেকটা প্রবলেম, যে show that, সবাই একটু লিখে নাও, show that the differential equation like y of e to the power xy into cosine of 2x minus 2 into e to the power xy of sine 2x plus 2x of dx plus x into e to the power xy of cosine of 2x minus 3 of dy, this is equal to 0, is exact. And solve it. আচ্ছা, এখন যদি আমরা সেকেন্ড দুটো প্রবলেম, প্রথম প্রবলেম তো এটা অলরেডি দিলাম, ওকে, আগেরটার মতোই করে নেবা। দ্বিতীয়টা এক্স্যাক্টলি সেম, কিন্তু এখানে কোশ্চেনের প্যাটার্নটা একটু ভিন্ন, যে শো দ্যাট দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ এক্সাক্ট। তাহলে আমাদের এখানে আমরা আগে যেভাবে প্রবলেমগুলো সলভ করি, কোশ্চেনটা অ্যাকচুয়ালি ওইভাবেই দেওয়া আছে, যে আমাদের যে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যেটা দেওয়া আছে সেটা একটা এক্সাক্ট হবে, and if this equation is exact, how we can solve it? Okay, so the process is the same. তাহলে প্রথমেই আমাকে কি করতে হবে, আমরা m এবং n টাকে ডিফাইন করে দেব। তাহলে m টা কোনটা হবে, dx এর সাথে যে পার্টটা আছে সেটা হচ্ছে m, so this is actually y of e to the power xy into cosine of 2x minus 2 e to the power xy sin 2x plus 2x। এই দেখি এটা একটু করো তো সবাই, এখান থেকে এটাকে y এর সাপেক্ষে বের করবা, del m del y বের করে আমাকে বলো। এটা সবাই করো, একটু খাতা নাও, আশেপাশে একটু খাতা থাকলে খাতা নাও। del m del y করে আমাকে রেজাল্টটা বলো। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে এটা একটু করে আমাকে জানাও কি অবস্থা, এটা রেজাল্টটা কত আসে। এটা করলে আমাদের সরি আমাদের এই কি বলে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট যেটা dy dx কিভাবে বের করতে হয় একটু জটিল ফাংশনের জন্য, সেটা আমরা পেয়ে যাব। do it
2 মিনিট সময়, 2 মিনিট। না বাবু। এই পাইছো কত আসছে? কি ব্যাপার, তোমরা কি আমার সাথে আছো না চলে গেছো? আচ্ছা স্যার। হ্যাঁ, কত আসছে বলো না। এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডিরাইভেটিভ করতে তো এতক্ষণ লাগার কথা না। হ্যাঁ, এই ইমতিয়াজ উদ্দিন, রোল নাম্বার 76, কত আসছে বলো তো দেখি। ইমতিয়াজ, আমাকে শুনতে পাচ্ছো? হ্যালো মিস্টার ইমতিয়াজ, মাইকটা একটু অন করো। হ্যালো, মোবাইল একটা অন করে কোথায় চলে গেছে? এই ইমতিয়াজ, আমাকে শুনতে পাচ্ছো? নাই। মিশকাত সুলতানা, মিশকাত সুলতানা, আমি সবগুলোকে অ্যাবসেন্ট দিয়ে দেবো আজকে। মিশকাত সুলতানা, তৌসিফ তাহের, তৌসিফ তাহের, আমাকে শুনতে পাচ্ছো? হ্যালো, তৌসিফ তাহের, তৌসিফ তাহের, ইমরান ফরিদ। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, ইমরান ফরিদ একজনকে পাইলাম। ঠিক আছে, বলো তো এটা আসছে? স্যার আসছে স্যার। কত cos আসছে? twice x বলো into না কত আসছে, বলো না। স্যার cos twice x into xy plus 1 into e to the power xy minus twice x sin twice x cos y into e to কোত্থেকে the পাইলে power। তুমি? cos y তো কোনো টার্ম তো নাই এখানে। cos y কোত্থেকে পাইছো? আমি তো এখানে cos টুয়েলভ y। এক্স বলছে। হ্যাঁ, 2x বলছে। তোমার এক্স্যাক্টলি কত আসছে টার্মটা বলো। কি স্যার হবে? m কে ডিফারেন্সিয়েট করব না? কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা, তোমরা একটু সিম্পল ফাংশনকে তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারবা না? এখানে x cos 2x যেটা, আমি তো y এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করেছি। স্যার সুতরাং ডোন্ট থিংক স্যার অ্যাবাউট দ্যাট।
হ্যাঁ e to the power xy into whole bracket c তারপর xy cos 2x plus cos 2x minus 2x sin 2x মাইনাস 2x ই টু দি পাওয়ার xy sin 2x। জি স্যার। হ্যাঁ ঠিক আছে। তো তার মানে বোঝা গেল তোমরা এই মোবাইলে জয়েন করে আর তোমরা কাছাকাছি থাকো না। আমি এই যে 3 জন 4 জনকে ডাকার পরে একজনকে আমি পেলাম, রেসপন্স পেলাম। এখন একটু পরে এসে বলবে যে স্যার আমার নেট ছিল না, আমার সাউন্ড ছিল না, আরো হাবি জাবি কত। আচ্ছা যাই হোক, সো তাহলে আমরা এখন এমটাকে যা পেলাম, তাহলে দেখা যাবে যে আমাদের এন যেটা আছে, এই টার্মটা যেটা আছে, এই কার্যর কি দেখা যায়? মনে হয় দেখা যাওয়ার কথা না। আচ্ছা তাহলে আমাদের এন যে টার্মটা আছে, তাহলে এটা হচ্ছে এন। এইটাকেও এক্স্যাক্টলি আমি যদি এক্স এর সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে দেখা যাবে যে একই টার্মটা আসবে। ওকে, এটা কি করাই দিতে হবে? হ্যাঁ অথবা না বলো, যে স্যার করিয়ে দেন, করাই দিব, যে লাগবে না আমরা বুঝেছি। হ্যাঁ দিলে ভালো হয়, তৌসিফ কথা বোঝা যাচ্ছে না, আবার একটু বলো। দেখিয়ে দিলে ভালো হয় কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখলাম যে এটা তোমাদের যে রেজাল্ট আসছে অলমোস্ট ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের yx then e to the power xy cosine of 2x then plus e to the power xy cosine of 2x minus 2x into e to the power xy of sine 2x। স্যার আমি তো এটাই বুঝেছিলাম, হ্যাঁ শুধু yx plus 1 কমন নিয়ে আসলাম আর কি, cos 4x। হ্যাঁ ঠিক আছে, আমি বলেছি তো তোমারটা, তোমার e to the power xy কমন নিয়েছো, তোমারটা ঠিক আছে। জি স্যার। কি মেসেজ দিচ্ছে কে? এটা টু এভরিওয়ান 17 রোল নাম্বার কি, তার সমস্যা কি? এই রোল নাম্বার 17 তোমার সমস্যা কি বলো, কি মেসেজ দিচ্ছ টু এভরিওয়ান? রোল নাম্বার 17 আছো? জি স্যার। কি সমস্যা স্যার কি? আমার কারেন্ট চলে যেতে পারে, তো দিয়ে রাখতেছি আর কি অ্যাটেন্ডেন্স। কোনো অ্যাটেন্ডেন্সের কোনো সমস্যা নাই, বুঝছো? আমি তোমাদেরকে আমি খুব মানে এই সম্মান রেখেই তোমাদেরকে আমি শুরু ক্লাসে বলেছিলাম যে কম্পিউটার সায়েন্সে আমার অনেক দিনের অভিজ্ঞতা আছে। আমার এই বিশ্ববিদ্যালয়ে চাকরির বয়স এখন অনেক, 2002-তে জয়েন করেছি, এখন 21 চলে, কত বছর? অলমোস্ট 19, তাই না? এর মধ্যে ধরো 5-6 বছর তোমাদের ডিপার্টমেন্টে এইরকম ভাবে পড়াইছি। ওই যে আমি শুরুতে বলেছিলাম যে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা যেটা মনে করে যে ম্যাথামেটিক্স খুব ইজি, এবং এই জন্য ওরা বরাবরই এই কোর্সটাকে নেগলেক্ট করে, এবং পরীক্ষার খাতা দেখলে মনে হয় না যে আমি এই কোর্সটা আমি কন্ডাক্ট করেছি। এটা তোমাদের এই মূল কারণটা হচ্ছে সেই জায়গায় তোমরা ম্যাথামেটিক্সকে একদমই তোমরা প্রায়োরিটি দাও না, এবং পরীক্ষার মধ্যে তোমার রেজাল্টটা আমি বলতে বাধ্য হচ্ছি একটা শব্দে যে খুব ওর্স্ট হচ্ছে। আমি অভিজ্ঞতা থেকে বলছি। তা আমি এই কথাটা বলার অর্থ হচ্ছে তোমরা যাতে একটু সচেতন হও। এই কোর্সটা কিন্তু একটা জটিল কোর্স না, এটা তোমাদের ডিপার্টমেন্টের স্যারেরা খুব ইজিলি কন্ডাক্ট করতে পারে, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন এই কোর্সগুলোর মধ্যেও এসে যদি তুমি এখান থেকে যদি তুমি সি অথবা ডি নিয়ে যদি তোমাকে যেতে হয়, তাহলে তুমি আলটিমেটলি আফটার 4 ইয়ার্স তোমার গ্রেডটা কি হবে? ওকে, তাহলে আমরা এখানে m পেলাম। সো নাও আমি যদি n টাকে ধরে নিই, তাহলে n টা হচ্ছে সো x of e to the power xy into cosine of 2x then minus 3, তাহলে এটা হচ্ছে n। তাহলে আমরা m টাকে যেরকম y এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েশন করেছি, এখন আমরা n টাকে করব x এর রেসপেক্টে। ওকে, তাহলে x এর রেসপেক্টে স্বাভাবিকভাবে আমার এখানে 3টা টার্ম, তাহলে আমরা এখানে দুটো টার্মকে আমি যদি u ধরি আর একটাকে যদি আমি v ধরি, দেন একই ভাবে দেখা যাবে যে আমরা আগের যে রেজাল্টটা পেয়েছিলাম, ইভেন তুমি ইজিলি এটাকে করতে পারো যে x of e to the power xy
minus sine 2x into 2, okay, then plus যদি আমরা করি x, then e to the power x, then আবার এটাকে যদি আমরা করি তাহলে প্রথমে e to the power xy, xy, then the sine of 2x তাহলে আমাদের এখানেও একটা cosine of 2x থাকবে, এটার মধ্যে একটা রেজাল্ট চলে আসছে। ঠিক আছে, নিজেরা একটু ট্রাই করে দেখবে। তাহলে এটা হচ্ছে x of minus 2 of e to the power xy, then sine 2x আমাদের প্রথমটা, then plus y into e to the power xy of cosine 2x, আর একটা টার্ম আমাদের রইলো সেটা হচ্ছে e to the power xy, then cosine of 2x। তাহলে আমাদের এই যে এটার সাথে that is y of xy এটা এক্স্যাক্টলি ম্যাচ করে। তাহলে আমরা বলতে পারি আগের মতোই, যেহেতু আমাদের del y equal to del and del x, so since del y equal to del and del x, okay, so that b is n। তাহলে এখন আমাদের কাজ সলিউশন। তাহলে ফর সলিউশন ইন্টিগ্রেটিং m উইথ রেসপেক্ট টু x, তাহলে m এর যে পার্টটা আছে সেটা আমরা সরাসরি লিখে ফেলতে পারি। তাহলে সেটা হচ্ছে আমাদের y of e to the power xy of cosine of 2x minus 2 of e to the power xy sine 2x plus 2x of dx, ওকে। এখানে একটু জটিলতা আছে যে এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করতে যাই, বেটার হচ্ছে এই দুটো টার্মকে তুমি ডিফারেন্সিয়েশন করে ফেলা, অর্থাৎ আমরা এটাকে ডেরিভেটিভ অফ e to the power xy, ওকে, so e to the power xy of cosine of 2x, ওকে। সো আমরা এটাকে যদি করি তাহলে এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করলে এই টার্মটা পেয়ে যাবে। সুবিধা হচ্ছে এটা ইন্টিগ্রেশন, এটা ডিফারেন্সিয়েশন, ডেরিভেটিভ মানে d dx, ওকে, দেন প্লাস 2x of dx। সো এটা যেহেতু ডেরিভেটিভ এবং এটা আমাদের ইন্টিগ্রেশন, তাহলে আমার এই টার্মটা থেকে যাবে, সো e to the power xy of cosine of 2x plus 1/4x square হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমরা m টাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে ফেললাম। তাহলে পরের কাজটা কি করব বলো তো দেখি, পরের কাজটা কি কে পারে? হ্যাঁ, এই তাসনিম আসো, তাসনিম রোল নাম্বার 46। ঠিক আছে, হ্যাঁ তাসনিম আসো, রোল নাম্বার 46। এখন ওরা একটু দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো, না স্যার, ভালো করে আমাকে দেখা শোনা যাচ্ছে না। আচ্ছা কিছু ঠিক বুঝতে আছে, আমরা পারছি বোর্ডে না। যাচ্ছি না।
আমরা বোর্ডে যাচ্ছি না, যতক্ষণ পর্যন্ত যা ছিল সেটাই আছে। তাহলে আমরা এখান থেকে আমাদের এম এবং এন যেটা আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এম। তাহলে এমটাকে আমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলাম। এখন আমি কোথায় যাব বলো তো? এন এর মধ্যে কোনটার যেতে হবে, তাই সামেশন? না? কারণ এমটা, হ্যাঁ পরের স্টেপে দোনোটা যোগ করতে হবে না, ডিফারেন্সিয়েশনে যা পাইছি। হ্যাঁ, মানে এন এর মধ্যে কিভাবে করবা তুমি? এমটাকে তো ইন্টিগ্রেশন করলে এক্স এর সাপেক্ষে, এন এর মধ্যে গিয়ে কি করতে হবে? যেগুলো এক্স ফ্রি আছে ওগুলাকে ইন্টিগ্রেশন করো। ওকে গুড। তাহলে এক্স ফ্রি টার্ম কি আছে ওখানে? আর দেখা যাচ্ছে না। এই যে n এর মধ্যে আমার x অফ e টু দি পাওয়ার xy মাইনাস কোসাইন অফ 2x মাইনাস 3, এটা হচ্ছে আমার n টার্ম। তোমার খাতার মধ্যে আছে না n টা? আমার ধারণা তোমরা লিখছো কিনা কে জানে। n টা হচ্ছে x ইনটু e টু দি পাওয়ার xy কোসাইন অফ 2x মাইনাস 3 আছে, যেটাকে আমি y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে দেব। তাহলে এটা হবে মাইনাস 3y and then add these two terms equal to constant, that's the result. সো এই জিনিসগুলো একটু নিজেরা চর্চা করবা। এখানে ইয়েটা দেখা যাচ্ছে? হ্যালো মিস্টার ইমতিয়াজ। স্যার। স্যার কথা কেটে কেটে আসছে। ইমতিয়াজ উদ্দিন, হ্যাঁ হ্যালো, হ্যালো, জি স্যার। হ্যাঁ আচ্ছা। রিদওয়ান, আমাকে শুনতে পাচ্ছ? রিদওয়ান, রোল নাম্বার 59। মিস্টার রিদওয়ান, রিদওয়ান আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ নাই? আচ্ছা, সো আমাদের এই ইয়েটা দেখা যাচ্ছে, স্লাইডটা কি দেখা যাচ্ছে? একজন একটু আওয়াজ দাও। জি জি স্যার। স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এই স্লাইডের মধ্যে যে প্রবলেম গুলো দেওয়া আছে, আমরা এখন মনে হয় প্রথমটা একটু দেখালাম, যে e টু দি পাওয়ার 2y যেটা আছে। হ্যাঁ, সো এই স্লাইডের মধ্যে যে প্রবলেম গুলো তোমাদেরকে গত ক্লাসে তো স্লাইডটা দিয়েছিলাম, তাহলে এই প্রবলেম গুলো একটু সলভ করবা নিজে নিজে। এখানে ওই লাস্টেরটা আমি একটু দেখিয়ে দিয়েছি, আমাদের ডেল এম ডেল ওয়াই অথবা ডেল এন ডেল এক্স যদি সমান হয় তাহলে এক্সাক্ট হবে। দেন আমরা এমটাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। দেখবো যে আমার কোন টার্ম গুলো এক্স ফ্রি, সেগুলোকে আমি ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। উল্টা ভাবেও তুমি চিন্তা করতে পারো। এখন তুমি মনে করলে যে না, আমার এখানে
হ্যালো, আমার আওয়াজ কি যাচ্ছে তোমাদের কাছে? জি স্যার। আচ্ছা, সো আমরা যেটা বলছিলাম যে এখানে যে প্রবলেম গুলো আছে সেগুলো একটু ট্রাই করবা। আর যেটা বলছিলাম যে তুমি যদি ইচ্ছে করো তাহলে তুমি প্রথমে এনটাকেও ইন্টিগ্রেশন করতে পারো। যেমন ধরো 4 নাম্বার প্রবলেমটা, যে তুমি এই মনে করলা যে তুমি এনটাকে ইন্টিগ্রেশন করবে, তাহলে এনটাকে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে? খেয়াল রাখতে হবে এনটাকে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা একটু আগে দেখিয়েছিলাম যে আমরা প্রথমেই এমটাকে ইন্টিগ্রেশন করেছি এক্স এর সাপেক্ষে, এবং ওয়াই এর এন এর মধ্যে এসে আমরা খুঁজেছি যে কোন টার্মগুলো এক্স ফ্রি, সেগুলোকে আমরা ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে দুটো টার্মকে যোগ করে সমান কনস্ট্যান্ট ধরে আমরা রেজাল্ট পেয়েছিলাম। এখন যদি তুমি মনে করো যে না, তুমি প্রথমেই এনটাকে ইন্টিগ্রেশন করবা, ওকে, সো ইউ ক্যান ডু ইট। যে এনটাকে আমি ওয়াই এর সাপেক্ষে প্রথমে ইন্টিগ্রেশন করলাম। আমার কথা কি বোঝা যাচ্ছে একটু? জি স্যার। তাহলে আমরা প্রথমেই এনটাকে যদি ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে আমি তারপরের স্টেপের মধ্যে আমি এম এর মধ্যে এসে খুঁজবো যে কোন টার্মগুলো আমার ওয়াই ফ্রি আছে, কারণ আমি একবার ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে ফেলেছি। তাহলে এম এর মধ্যে এসে খুঁজবো যে যেই টার্মগুলো আমার ওয়াই ফ্রি আছে সেই টার্মগুলোকে আমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে তারপরে দুটোকে যোগ করে সমান কনস্ট্যান্ট ধরে রেজাল্টটা বসিয়ে দেবো। সো দুইভাবে করা যাবে, আইদার তুমি প্রথমেই এমটাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে এন এর মধ্যে এসে এক্স ফ্রি টার্মগুলো খুঁজে সেটাকে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে রেজাল্ট করতে পারো। আর যদি বলো যে না আমি প্রথমেই এনটাকে করব, তাহলে এনটাকে প্রথমে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে এম এর মধ্যে এসে খুঁজতে হবে যে কোন টার্মগুলো আমার ওয়াই ফ্রি, and those terms will be integrated with respect to x, and then add these two terms equal to constant. This is your required result. ঠিক আছে? সো এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে, try to solve those. আচ্ছা, এবার হচ্ছে একটু ব্যতিক্রম। আমরা অলরেডি দেখেছি হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনেও আমরা দেখেছি যে ইনিশিয়ালি কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হোমোজেনিয়াস না হলেও আমরা রিডিউসিবল ফর্মে সেটাকে হোমোজেনিয়াসে নিতে পারি এন্ড দেন সলভ করতে পারি। আবার লিনিয়ারও দেখেছি যে আমাদের বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন ইনিশিয়ালি এটা লিনিয়ার নয়, কিন্তু আমরা যদি সাম ম্যানিপুলেট করি, কিছু ক্যালকুলেশন করি, দেন ইট উইল বি রিডিউসেস টু দা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হলে আমরা ইন্টিগ্রেশন বের করে, সরি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে ওটা সলিউশন বের করতে পারি। এখন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো করে আসছি সেগুলো হচ্ছে ডিরেক্টলি আমাদের মেথডে হয়ে যাবে, যে ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু যদি ডেল এন ডেল এক্স হয় দেন এক্সাক্ট হবে, দেন ওটার সলিউশন আমরা এম কে ইন্টিগ্রেশন করব এক্স এর সাপেক্ষে, আবার এন কে ইন্টিগ্রেশন করব এক্স ফ্রি টার্ম গুলো ওয়াই এর সাপেক্ষে, এবং দুটোকে অ্যাড করে দেব একটা কনস্ট্যান্ট দিয়ে, দ্যাটস রেজাল্ট। এখন কিছু কিছু আমার এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রবলেম পাওয়া যাবে যেগুলো ইনিশিয়ালি এক্সাক্ট নয়, কিন্তু আমরা যদি একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে পারি দেন ইট উইল বি এক্সাক্ট। যেমন আমাদের এখানে কয়েকটা রুল আছে, আমি একটু দিয়েছি, তোমরা যদি তোমাদের বইয়ের মধ্যেও আছে। সো যেমন আমিও এটা দাস মুখার্জির বই থেকেই নেওয়া, যে প্রথম রুলটা হচ্ছে যে আমরা একটু আগে যেটা বের করলাম যে ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স, ওটা যদি সমান হয় তাহলে তো হয়ে গেল এক্সাক্ট, আমরা সলিউশন বের করব। এখন হচ্ছে যদি আমার ডেল এম ডেল ওয়াই যদি সমান না হয়, কথার কথা আমার ডেল এম ডেল ওয়াই যেটা আসছে দিস ইজ নট ইকুয়াল টু ডেল এন ডেল এক্স, তাহলে যদি আমার সমান না হয়, ওকে, দেন আমরা এখান থেকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা বের করব এভাবে যে ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স কে যদি আমরা এন দিয়ে ভাগ করি, এবং ভাগ করলে যদি শুধুমাত্র এক্স এর একটা ফাংশন পাওয়া যায়, তখন আমরা এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা এইভাবে ধরবো যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স। ওকে, দেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি আমি পেয়ে যাই, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কাজেই হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে আমি
ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করে দেব, এবং মাল্টিপ্লাই করে দেওয়ার পরে সুবিধা যেটা হবে তখন এটা এক্সাক্ট হবে। আমার কথা কি তোমরা ধরতে পারতেছো? স্যার লাস্ট কয়েকটা লাইন বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তাহলে এটা একটু মনে রাখো যে শুরুতেই যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যদি এক্সাক্ট না হয়, তাহলে এক্সাক্ট না হওয়ার কারণ কি, সেটা হচ্ছে ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু যদি ডেল এন ডেল এক্স যদি হয়, ডেল এন ডেল এক্স যদি সমান না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করেও সেটাকে এক্সাক্ট করতে পারি। আমরা একটু পরে দেখাবো একটা প্রবলেম, সেটা কিভাবে। তাহলে যদি আমি ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স ডিভাইডেড বাই এন, এটা করার পরে যদি আমি শুধুমাত্র এক্স এর একটা ফাংশন পাই, শুধুমাত্র এক্স বলতে ধরো 1/x আসছে, অথবা 1/2x, অথবা sin x, অথবা cosine x, শুধু এক্স এর ফাংশন, নট ওয়াই, তখন এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমি ধরবো e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ f অফ x। ওই যে আমি যেটা পেলাম, এটার মানটা যেটা পেলাম সেটাই হচ্ছে আমার e টু দি পাওয়ার, ওটা দিলে তখন যদি আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা যদি আমি বের করতে পারি, ওকে, দেন আমরা এটাকে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন করা যাবে। এবার দেখো আরেকটা রুল আমি এখানে কিছু দেখিয়েছি। সেকেন্ড রুলটা হচ্ছে আগেরটার মতোই, যে ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স। আচ্ছা, এই রুলগুলো কখন আমরা অ্যাপ্লাই করব? এই রুলগুলো আমরা কখন অ্যাপ্লাই করব? যখন ডেল এম ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্স সমান হবে না। গুড গুড, অ্যাট লিস্ট দুই একজন হইলো ক্লাসের মধ্যে আছে, বোঝা যাচ্ছে। তাহলে যদি না হয় সেই ক্ষেত্রে আমরা এক্সাক্ট করার জন্য আমরা কি করি, আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করি। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা একটু খেয়াল করো প্লিজ, যে রুল 1 এর মধ্যে n দ্বারা ভাগ করলে, আমরা তো জানি m এবং n টা কি জিনিস সেটা তো আমরা জানি, তাই না? জি স্যার। জি স্যার। m টা কি বলো তো, m টা কি, হোয়াট ইজ m? স্যার ডেল এক্স এর কোএফিসিয়েন্ট। ডেল এক্স না, dx বলবা, dx এর কোএফিসিয়েন্ট, হ্যাঁ। আর n টা হচ্ছে dy এর কোএফিসিয়েন্ট, কারণ আমার ইকুয়েশনের মধ্যে ডেল থাকবে না, ইকুয়েশনের মধ্যে থাকবে dx অথবা dy। কিন্তু আমাদের যেহেতু যেটাকে আমরা m ধরবো অথবা যেটাকে আমরা n ধরবো সেগুলা হচ্ছে মাল্টিপল ফাংশন, অর্থাৎ m টা হচ্ছে xy এর ফাংশন অথবা n টাও হচ্ছে আমার xy এর ফাংশন। তাহলে মাল্টিপল ফাংশনকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করি তখন কিন্তু সেটা অর্ডিনারি ডিফারেন্সিয়েশন হবে না, সেটা হয়ে যাবে পার্শিয়াল। আমরা অলরেডি ডিফারেন্সিয়াল কোর্সটাতে আমরা পড়েছিলাম। তাহলে n দ্বারা ভাগ করলে যদি শুধু x এর ফাংশন পাওয়া যায় তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে e টু দি পাওয়ার ওই যে মানটা আমরা পেয়েছি, যে এখানে হয়তো f অফ x আমরা যেটা পেয়েছি, হ্যাঁ, সেটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আর যদি আমি একইটাকে যদি n দ্বারা যদি ভাগ করি, প্রথম রুল 1 হচ্ছে n দ্বারা ভাগ করলাম, একবার রুল 2 দেখো, আমরা m দ্বারা ভাগ করে কি পেলাম, শুধুমাত্র y এর ফাংশন যদি পাওয়া যায় তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে e টু দি পাওয়ার মাইনাস, খেয়াল রাখতে হবে এটা ভুল হয়, মাইনাস ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ মাইনাস g অফ y dy। এখানে একটা এক্সাম্পল আমি দেওয়ার চেষ্টা করেছি। ফর এক্সাম্পল এই যে এটা দেখো, এইটাকে আমাদের m এবং n আমরা আগের মতো আমরা ডিফাইন করে নিলাম। m টা হচ্ছে আমার dy এর কোএফিসিয়েন্ট, m dx, সরি, m টা হচ্ছে dx এর কোএফিসিয়েন্ট, তাহলে m টা হচ্ছে আমার y, একটু বুঝার চেষ্টা করো প্লিজ। m টা হচ্ছে আমার dx এর আছে, এটাতে dy আছে, তাহলে দুটোকে আমি একসাথে করব। এখন যদি তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করো, দেখো ডেল m ডেল y and then del n del x, is it equal? নো স্যার। এটা সমান কিনা? না স্যার। সমান নয়, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -1। তাইলে আমরা কি বলতে পারবো যে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ এক্সাক্ট? নো স্যার। বলতে পারবো না। তাহলে এইটা কিন্তু আমাদের এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে করতে হবে। তাহলে সেই জন্য আমাদের যে রুলটা যেটা আছে সেটা আমরা এখানে প্রয়োগ করলাম। কি সেটা? সেটা হচ্ছে দেখো আমাদের ডেল এম ডেল ওয়াই
মাইনাস ডেল এন ডেল এক্স, তাহলে ডেল এম ডেল ওয়াই হচ্ছে 1 আর ডেল এন ডেল এক্স সেটা হচ্ছে -1, তাহলে এটা হচ্ছে আমাদের এটার মান হচ্ছে আমাদের 1। ওকে দিস ইজ 1, ওকে দিস ইজ 1 আর এটার মান হচ্ছে -1, মাইনাসে মাইনাসে প্লাস, সো দিস ইজ 1, তাহলে আমাদের প্লাস হয়ে গেল, তাহলে 1 + 1 কত হয়ে যাবে 2। ওকে হ্যালো, জি স্যার। হ্যাঁ তাহলে আমার অ্যাকচুয়ালি এখানে হচ্ছে আমাদের y আর ডেল এন্ড ডেল y যেটা আমরা তো বললাম 2 আর m যেটা mটা হচ্ছে আমার y, তাহলে m এর মানটা আমি বসিয়ে দিলাম। তাহলে দেখো আমি m দ্বারা ভাগ করার পরে শুধুমাত্র y এর ফাংশন পেয়েছি, এখানে x এর কোনো মান নাই। আমরা এখানে রুলে বলা ছিল যে যদি আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার পরে অর্থাৎ m দিয়ে ভাগ করলে যদি y এর ফাংশন পাওয়া যায় সেই ক্ষেত্রে এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e টু দি পাওয়ার মাইনাস ওই যে মানটা আমরা পেলাম 2/y অফ dy। ওকে দেন এটাকে আমরা ইন্টিগ্রেশন করলাম, তাহলে এটা হয়ে গেল 1/y²। ওকে তাহলে এখন কাজটা কি হলো, তাহলে একটু একটু বুঝতে হবে প্লিজ। সেটা হচ্ছে যে শুরুতেই আমার ফাংশনটা এক্সাক্ট ছিল না, সেই ক্ষেত্রে আমরা এটাকে এক্সাক্ট করার জন্য আমরা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করলাম। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাওয়ার পরের কাজ কি বলো তো? আমরা লিনিয়ারে করেছিলাম, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাওয়ার পরে কি করেছিলাম, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে গিভেন ইকুয়েশন যেটা আছে সেটার উভয় পক্ষে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে আমরা গুণ করেছিলাম, যে সব ক্ষেত্রে একই রকম। তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা আছে ওকে এটা আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাহলে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে আমি গিভেন ইকুয়েশনকে গুণ করে দেব। ওকে তাহলে আমার গিভেন ইকুয়েশন হচ্ছে এটা, তাহলে দেখো এই যে 1/y² দিয়ে আমি যদি গুণ করে দেই তাহলে এটা y দ্যাট ইজ dx একসাথে dy একসাথে করে ফেললাম। এখন যদি তুমি একটু খেয়াল করো যে এখন আমার m কোনটা 1/y, আগে ছিল আমার m ছিল অ্যাকচুয়ালি y, এখন হয়ে গেল 1/y, তাহলে এই m কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে ডেল m ডেল y কত হবে বলো তো, শর্ট করে বলো। হ্যাঁ কত হবে? -1/y²। -1/y², গুড। আচ্ছা -1/y²। এবার আমি n এর মধ্যে আসি, তাহলে n টাকে আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, সো ডেল n ডেল x, ডেল n ডেল x কত হবে বলো তো, দেখে দেখে বলো। ডেল x এটা দেখাই যাচ্ছে, এটা কনস্ট্যান্ট 0 আর x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1, দ্যাট ইজ -1/y²। দেখো কি মিরাকল জিনিস। তাহলে ইজ ইট সেম নাও? স্যার ইয়েস স্যার। তাহলে ইনিশিয়ালি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট ছিল না, যেটা আমরা দেখতে পেয়েছি ডেল m ডেল y 1 আর ডেল n ডেল x -1। হাউএভার আমরা এটা এখান থেকে একটু ম্যানিপুলেট করলাম, কিছু ক্যালকুলেশন করলে, অর্থাৎ m দিয়ে ভাগ করলে এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস, হ্যাঁ যেটা আমরা পেলাম এটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে গিভেন ইকুয়েশনকে যদি আমরা গুণ করে দেই নাও এক্সাক্ট। তাহলে যদি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যদি আমার এক্সাক্ট হয় তাহলে আমি এখন এটার সলিউশনটা কিভাবে বের করব বলো? ওয়াকিল আহমেদ আসো? ওয়াকিল আহমেদ জি স্যার আছি এতক্ষণে আসছো? এতক্ষণ কোথায় ছিলা? স্যার, প্রথম থেকে গিয়েছিলাম স্যার, একটু ওয়াশরুমে গেছিলাম স্যার। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ইনিশিয়ালি এক্সাক্ট ছিল না, এখন আমাদের এক্সাক্ট হলো, এইটা তো দেখেছো নাকি? জি স্যার দেখেছি। আচ্ছা এখন বলো এটা যদি আমার এক্সাক্ট হয় এটা থেকে আমি এটার সলিউশন পাবো বলো তো? হ্যালো ওয়াকিল জি স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ শুনলে হবে না, তুমি আমাকে অ্যানসার দিতে হবে যে এটা থেকে আমি এটার সলিউশনটা পেতে চাই, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট। সো হোয়াট ইজ দ্য প্রসেস টু ফাইন্ড ইটস সলিউশন? কিভাবে আমরা পেতে পারি? পারবে না? স্যার
dm dx equal to dn dx করতে হবে। এটা তো হয়ে গেছে। ডিএম ডিএম এটা ডেল বলবা, ডিএম বলতেছো কেন? সরি একটা স্যার। হচ্ছে ডি আর একটা হচ্ছে ডেল, এই দুটোর মধ্যে পার্থক্য কি বলো? এই ওয়াকিল তুমি বলো। স্যার একটা একটাকে খুব ডিএক্স আর একটা হচ্ছে ডেল, দুটোর মধ্যে পার্থক্য কি? স্যার একটা হ্যাঁ খুব ক্ষুদ্র মান বোঝায়, ডেলটা খুব ক্ষুদ্র মান বোঝাবে। বুঝি নাই কেন? ডেল আর ডি দ্বারা কি প্রমাণ, কি বলবে? ক্যালকুলাসের কোর্স শেষ করে তুমি ক্ষুদ্রমান বলবা, তুমি একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়ে এগুলা বললে হবে? ডি এবং ডেল এর মধ্যে পার্থক্য কি কে পারে বলো তো দেখি? মিশকাত আছো নাকি? মিশকাত না বলো। তাসনিম আছো? আচ্ছা কি খা নাই? তোমরা স্যার কথা কেটে কেটে আসছে স্যার, কথা শোনা যাচ্ছে না স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না ভালোভাবে। স্যার কথা বোঝা যাচ্ছে না। হ্যালো, কথা তো বুঝে দেওয়ার কথা, এখন তো কথা বুঝা না গেলে তো আমিও বুঝি এখন তোমাদের। স্যার যাচ্ছে। হ্যাঁ স্যার এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, না ওই যে শুরুতেই দেখলাম তোমাদের স্টুডেন্ট ছিল 59। যাই হোক, আমার প্রশ্নটা ছিল যে এটা শুরুতেই আমার এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল না, এখন এটাকে আমরা এক্সাক্ট করলাম। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে এক্সাক্ট হলো, এক্সাক্ট হওয়ার পরে সলিউশনটা আমরা কিভাবে পাই? একজনে কি তোমরা বলতে পারবা না? ইন্টিগ্রেশন করে যোগ করবো না? ইন্টিগ্রেশন করব, কাকে ইন্টিগ্রেশন করব, কার সাপেক্ষে করব সেটা বলো না একটু কাইন্ডলি। স্যার স্যার এম এম কে কে এক্স এর সাপেক্ষে, তারপর এন কে ওয়াই এর সাপেক্ষে। গুড। তাহলে আমার এখানে m হচ্ছে আমার 1/y, তাহলে এইটাকে যদি আমি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে? x/y। ইয়া, আর তারপরে যেহেতু আমি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছি, এখন n এর মধ্যে গিয়ে আমি খুঁজবো যে কোন টার্ম গুলো আমার x ফ্রি। তাহলে টার্মের মধ্যে x আছে, তার মানে এটা বাদ। দেন এটাকে আমি বাকিটাকে আমি y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তাহলে y। ওকে, তাহলে দুটোকে যোগ করলে কনস্ট্যান্ট দিলে যেটা হয় সেটা হচ্ছে রেজাল্ট। ওকে, হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে যদি আমার কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইনিশিয়ালি যদি এক্সাক্ট না হয়, দেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে আমি সেটাকে এক্সাক্ট করতে পারি এবং এটার সলিউশন বের করতে পারি। সো আমাদের রোল নাম্বার রোল রোল একটা কোশ্চেন হ্যাঁ ছিল শিওর, বলেন স্যার, বলেন। আমরা এম দিয়ে ভাগ করব নাকি এন দিয়ে, এটা প্রথমে কিভাবে বুঝবো? হ্যাঁ বলো। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। আমি বুঝতে পেরেছি যে আমরা কখন m দিয়ে ভাগ করব অথবা কখন n দ্বারা ভাগ করব, তাই তো? হ্যাঁ, জি স্যার। দেখো আমার এখানে m হচ্ছে y আর n হচ্ছে y স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে আমি উপরে 2 পেয়েছি, তাহলে এখন আমি এখানে দেখতে হবে যে আমি যদি m ভাগ করে দিই তাহলে শুধু y এর ফাংশন পাচ্ছি, কিন্তু n দ্বারা ভাগ করলে x এবং y এর ফাংশন দুটোই পাচ্ছি, যার ফলে এটা হবে না এখানে। কারণ আমাদের প্রথম রুলটা যেটা ছিল, আমাদের রুল 1, এন দিয়ে ভাগ করলে এক্স এর মানগুলো পাবো।
হ্যাঁ, যদি আমি n দ্বারা ভাগ করলে শুধুমাত্র এক পাবো, তাহলে সেটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e টু দি পাওয়ার f of x। আর যদি n দ্বারা ভাগ করলে যদি y এর ফাংশন পাওয়া যায়, একটু মনোযোগ দিতে হবে। ইজ নট ওয়ান, আমাদের তোমরা চাও না, সময় দিতে চাও স্যার না। আপনার কোনো m কথাই দ্বারা ভালো করে ভাগ বোঝা করলে যাচ্ছে না। আমি আমার তো কথা যদি অস্পষ্ট হয়, আমার এখানে একটা সিগন্যাল আসে, কিন্তু এখন তো ওই ধরনের কোনো সিগন্যাল নাই। সাউন্ড ইজ বিট ক্লিয়ার। স্যার সাউন্ড ক্লিয়ার থাকে, তারপর হঠাৎ করে আবার ইয়া হয়, ডিস্টার্ব হয়। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা ক্লাসটাও আমরা শেষ করে দেব মোটামুটি। তাহলে আমাদের এখানে এই, তোমার প্রশ্নটার উত্তর পেয়েছো? জি স্যার, বুঝতে পারছি, কোশ্চেন দেখেই বুঝতে হবে। ওকে ওকে, স্যার গুড। আবার একটু বলবেন, আমি শুনি নাই, বুঝিও নাই। কোনটা কোনটা বলবো, কোনটা ইমু বলবো যে বলো। কোয়েশ্চেনটা করলো তার আনসারটা। ইমোর কোশ্চেনটা কি ছিল সেটা একটু কর। হ্যাঁ, শিমুর যে কোশ্চেনটা ছিল সেটা কি ছিল? ওর কোশ্চেনটা হলো যে আমরা m অথবা n দ্বারা ভাগ করতে হবে, এটা আমরা কিভাবে বুঝবো, এটা ছিল ওর question। যে আমার m এর একটা মান দেওয়া আছে, মান আমরা পেয়েছি, n এর একটা মান পেয়েছি, তাহলে কোন মানটা দিয়ে ভাগ করলে আমি আইদার x এর ফাংশন পাবো বা y এর ফাংশন পাবো। তাহলে আমাদের এখানে দুটো রুল আছে, নিয়ম দুটো। প্রথম নিয়মের মধ্যে বলা ছিল যে আমি যদি n দ্বারা ভাগ করলে যদি আমি x এর ফাংশন পাই, তখন এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ f of x dx। ওকে, যে প্রশ্ন কথা শুনতেছো এখন? হ্যালো স্যার শুনতেছি। হ্যালো, স্যার আপনার আমি কথা, বললাম যে আপনার প্রথম 20টা কথা রুলটা, 10টা কথা শুনতে পাই না। পুরোটা শোনা যায় না স্যার। প্রথম আমাদের প্রথম রুলটা ছিল, প্রথম নিয়মটা ছিল যে n দ্বারা ভাগ করলে যদি x, শুধুমাত্র x এর ফাংশন পাওয়া যায়, তাহলে ওটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e টু দি পাওয়ার f of x dx। আর n দ্বারা ভাগ করলে যদি y এর ফাংশন, শুধুমাত্র y এর ফাংশন পাওয়া যায়, যেটা এখানে দেখিয়েছি আমরা, তখন এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e টু দি পাওয়ার মাইনাস g of y dy। এখন ওর প্রশ্নটা ছিল যে আমরা কখন বুঝবো যে এটা m দ্বারা ভাগ হবে না n দ্বারা ভাগ হবে। এটা অ্যাকচুয়ালি আমাদেরকে ফাংশনের উপর ডিফাইন করে বুঝে নিতে হবে, কারণ ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স থেকেই আমি বুঝে নেব যে আমি এখানে m দ্বারা ভাগ করব না n দ্বারা ভাগ করব। তাহলে এখানের মধ্যে দেখাই যাচ্ছে n এর মধ্যে আমার x এবং y দুটো ফাংশন আছে, কিন্তু m এর মধ্যে আমার শুধুমাত্র একটা y এর ফাংশন আছে। এই জন্য আমরা এখানে m দ্বারা ভাগ করে আমাদের শুধুমাত্র y এর ফাংশন পেয়েছি, এবং এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2/y dy। ঠিক আছে? জি স্যার। স্যার এটার ব্যতিক্রম হয় না? কিরকম? আই মিন উভয় পক্ষেই আছে, যেমন এম এর মধ্যেও দেখা যাচ্ছে দুইটারই আছে ওইরকম। না, এরকম হবে না, এরকম হবে না। আইদার তুমি m অথবা n, এই যে আগের প্রবলেমটা তুমি একটু ট্রাই করতে পারো, এই যে এই প্রবলেমটাকে তুমি একটু ট্রাই করতে পারো। ঠিক আছে, এখান থেকে ডেল m ডেল y বের করবা এবং ডেল n ডেল x বের করবা, বের করে ডিফারেন্সটা নিবা, যে ডেল m ডেল y মাইনাস ডেল n ডেল x নিয়ে তখন তুমি নিজে থেকেই তুমি বুঝতে পারবা যে তোমাকে কোনটা দিয়ে ভাগ করতে হবে, যে এটা কি m দিয়ে ভাগ করতে হবে না n দিয়ে ভাগ করতে হবে। আমার কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তোমাদের কি আবার ক্লাস আছে না আর একটু পড়াইতে পারবো?
অর্ণব আসো, তোমাদের কি আবার ক্লাস আছে? সন্ধ্যায় আছে ক্লাস। আচ্ছা, তাহলে আমি এটা একটু শেষ করি, যদি তোমরা আমাকে একটু অ্যালাউ করবো। Yes, sir. The point. আচ্ছা, 3 নাম্বার রুল, আমি 3টা রুল এখানে দিয়েছি, রুল 1, রুল 2 আর রুল 3। 3 নাম্বার নিয়মটা হচ্ছে যে আমার তিন নাম্বার নিয়মটা হচ্ছে যে যদি আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হোমোজিনিয়াস হয় এবং m-টাকে x দিয়ে গুণ করলে এবং n-কে y দিয়ে গুণ করলে যদি 0 না হয়, তখন 1/mx + ny টা হবে এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এই আমি বেশি নিয়মের মধ্যে যাচ্ছি না, তিনটা নিয়মের জন্য 3টা এক্সাম্পল আমি সেট করেছি এখানে। তাহলে আবার একটু পিছনে যাই। প্রথম নিয়মটা ছিল যে n দ্বারা ভাগ করলে যদি শুধুমাত্র x এর ফাংশন পাওয়া যায়, এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e টু দি পাওয়ার ওই x এর ফাংশনটা। আর m দিয়ে ভাগ করলে যদি আমার y এর ফাংশন আসে শুধুমাত্র, তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে e টু দি পাওয়ার মাইনাস ওই ফাংশনটা। দেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাওয়ার পরে ইকুয়েশনটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমরা গুণ করে দেব, দেন ওটার সলিউশনটা। এখন হচ্ছে 3 নাম্বার যে নিয়মটা, সেটা হচ্ছে যে যদি আমার ফাংশনটা হোমোজিনিয়াস হয়, এখন তুমি এখানে একটা প্রশ্ন আমাকে করতে পারো যে যদি আমার হোমোজিনিয়াস হয় তাহলে তো আমরা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে সলভ করতে পারবো না? হ্যালো, বুঝা যায় নাই, কেটে কেটে আসছে। আমরা বললাম যে অলরেডি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা করেছি, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে হোমোজিনিয়াস এর ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ওটার ডিগ্রিটা সেম ছিল, অর্থাৎ এখানে 4, এখানে 4, এখানে দুটো মিলে 4। তার মানে এটা কি একটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন নয়? এটা কি একটা ডিফারেনশিয়াল হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা, এটা আগে বলো। জি স্যার। তাহলে যদি হোমোজিনিয়াস হয় তাহলে আমরা অলরেডি জানি যে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়েও সেটার সলিউশন আমরা বের করতে পারবো, ইজন্ট ইট? পারা যাবে না? অবশ্যই পারা যাবে, কিন্তু আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে ফাইন্ড দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দিস। তাহলে এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে বলছে এবং এটার সলিউশন বের করতে বলেছে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি আমরা বের করতে চাই, এখানে so the rule is like this, এটা একটা হোমোজেনিয়াস, okay sir, this example is homogeneous differential equation, এবং এই m টাকে যদি আমি x দিয়ে গুণ করে দেই আর এটাকে যদি y দিয়ে গুণ করে দেই, তাহলে এটা 0 হবে না। 0 হলে কিন্তু হবে না, নন জিরো হতে হবে। দেন এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা তখন হবে mx plus ny is the integrating, আগেরটা থেকে ডিফারেন্ট। এইরকম একটা এক্সাম্পল আমরা এখানে দিয়েছি, ওকে। দেওয়ার পরে এটার একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা বের করেছি, সো দিস ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ লাইক দিস, ওকে। হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে পরের কাজ হচ্ছে আমি গিভেন ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করে দেব। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে 1/x⁵ দিয়ে যদি আমরা গুণ করে দেই, তখন দেখা যাবে যে এটা এক্সাক্ট হবে। এন্ড দেন এটা যেহেতু আমার m আছে, এটাকে আমি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, আর এখানে x আছে, y এর মান পাওয়া যাবে না 0, দেন ওটার সলিউশন পাওয়া যাবে, দ্যাটস ইট। তাহলে এখানে 3টা নিয়ম, এই 3টা নিয়ম একটু ভালো করে দেখবা তোমরা, ঠিক আছে? জি স্যার।
ওকে, তাহলে আজকে এই পর্যন্তই রইলো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ঠিক আছে, তাইলে আমাদের স্লাইডটা যেটা আছে ওখানে যে প্রবলেম গুলো দেওয়া আছে, ট্রাই টু সলভ দোজ প্রবলেমস এন্ড দেন আমাদের পরের ক্লাস তোমাদের জুলাইয়ের 15 তারিখের মধ্যে ক্লাস শেষ করতে বলেছে। আমরা চেষ্টা করব আর কি, দেখা যাক কতটুকু করা যায়। ঠিক আছে, জি স্যার। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই ঘর থেকে কেউ বেরোবা না, হ্যাঁ, বাসায় জি, স্যার। থাকবা, তাইলে আমরা ভালো থাকতে পারবো। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু